বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা, মা এবং বড় বোনের কবর জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী প্রচার শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। দুপুরে জুম্মার নামাজের পর দিনাজপুর শহরের শেখ ফরিদ গোরস্থান থেকে এই কর্মসূচি শুরু হয়। সদর উপজেলা নিয়ে এই দিনাজপুর ৩ নির্বাচনী এলাকায় বেগম খালেদা জিয়ার শৈশব কৈশোর কেটেছে। নেতাকর্মীরা বলছেন, দলীয় প্রচারের আরও গতি আনতে দলের সিদ্ধান্তে তারা এই পদক্ষেপ নিলেন। সহকর্মী খালিদ আরাফাতের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। আগের দিনের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর শহরের শেখ ফরিদ গোরস্থানে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন বেগম খালেদা জিয়ার বাবা স্কান্দার মজুমদার, মা বেগম তোয়েবা মজুমদার এবং বড় বোন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বেগম খুরশিদা জাহান হক। তাদের কবর জিয়ারতের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচার শুরু করেন। সেখানে তারা সংক্ষিপ্ত সময় অবস্থান করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দোয়া করেন। এ সময় বিএনপি নেতারা জানান, দিনাজপুর ৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে এরই মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখন শান্তিপূর্ণভাবে তারা গণসংযোগ ও প্রচার চালাবেন। এখানে ৪ লক্ষর উপরে ভোটার আছে। আমরা ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে ৩ লক্ষ প্লাস ভোটে জয়যুক্ত করব। আমি দিনাজপুরবাসীকে বলতে চাই, এবং এই বাংলাদেশে যেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, সেজন্য উনি দেশ ছেড়ে পালিয়ে যায়নি কখনোই। আপনারা যারা 14 সাল, 18 সাল এবং 24 সালে ভোট দিতে পারেননি, অনেক তরুণ তরুণী আছেন, তারা হয়তো জানেন না যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার এই বাংলাদেশের জন্য কি করেছেন। নেতারা আরও জানান, মূলত আগামী নির্বাচনে এই আসনে দলীয় প্রধানের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জনসমর্থন সুসংহত করাই এই আগাম প্রচারের লক্ষ্য। সমগ্র দিনাজপুরবাসী আনন্দে উদ্বেলিত হয়ে যায় এবং উচ্ছ্বসিত হয়ে যায়। সেই সঙ্গে আমরা নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে তাকে বিজয়ী করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। তারই আলোকে আমরা গতকালকে শিশু একাডেমিতে একটি জরুরি সভার আয়োজন করি। যে জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার AZM জাহিদ হোসেন, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য। সেই জরুরি সভায় একটি সিদ্ধান্ত হয়, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরহুম পিতা স্কান্দার মজুমদার এবং মাতা তোয়েবা মজুমদার এবং তার বড় বোন খুরশিদা হক চকলেট আপার কবর জিয়ারত করার মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই নির্বাচনের প্রচারণার কাজ শুরু করব। শহরের বালুবাড়ি এলাকায় ছোটবেলা কেটেছে বেগম খালেদা জিয়ার, তার পড়াশোনাও এখানে। হাসান আহমেদ, ৭১। ঝিনাইদহের শৈলকুপায় নাজনীন নামের এক প্রতিবন্ধীর চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সকালে তার পরিবারটির সাথে দেখা করেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। এ সময় নাজনীনের বাবা নাসির মণ্ডলের হাতে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। পাশাপাশি নাজনীনের চিকিৎসার সব ব্যয় বহন করার ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ স্থানীয় নেতারা। তারা জানান, ১৩ বছর ধরে ঘরের মধ্যে শিকলে বাঁধা অবস্থায় রয়েছেন নাজনীন। অর্থের অভাবে তার চিকিৎসা হচ্ছে না, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে এ পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। সমাজ থেকে মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সকালে খুলনার শিল্পকলা একাডেমিতে সাধারণ জ্ঞান অলিম্পিয়াডের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শক্তিশালী তরুণ প্রজন্মই পারে আগামী দিনের নতুন বাংলাদেশ তৈরি করতে, কিন্তু মাদক নির্মূল না হলে এই প্রজন্ম ক্ষতির মুখে পড়বে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকদের একসাথে কাজ করা জরুরি বলে জানান বিএনপির এই নেতা।
আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের বিএনপি থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু। কুলাউড়ায় উপজেলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউনের মধ্য দিয়ে শুরু হয় তার নির্বাচনী প্রচারণা। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে উপজেলার মিশন এলাকা থেকে মোহাম্মদ শওকতুল ইসলাম শকুকে রিসিভ করেন। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে গিয়ে শেষ হয়। এ সময় খালেদা জিয়া, তারেক রহমানের নামে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুলাউড়া বিএনপির সভাপতি জয়নাল আবদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল সহ অন্যান্যরা। আওয়ামী লীগকে প্রতিহত করার কঠোর ঘোষণা দিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জের ফতুল্লার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে ফতুল্লার ডিআইটি মাঠে এই সমাবেশ আয়োজিত হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা, কিন্তু সম্প্রতি একটি মহল তাদের আবার পুনর্বাসনের পায়তারা করছে। নারায়ণগঞ্জে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। নারায়ণগঞ্জকে রক্ষার জন্য বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানান বক্তারা। মানিকগঞ্জে একটি স্কুল বাসে নাশকতার আগুনে দগ্ধ হয়েছেন ঘুমন্ত চালক। এছাড়া আশুলিয়ায় একটি পিকআপ ভ্যানে ও বরগুনায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বরগুনার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে পটুয়াখালীর ঝাউতলায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনার পর জেলায় জেলায় বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোরে আশুলিয়া সরকার মার্কেট এলাকায় মেডরার গার্মেন্টসের সামনে পার্কিং করা ছিল একটি পিকআপ ভ্যান। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই ভ্যানে আগুন ধরিয়ে দেয়। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পিকআপ ভ্যানের মালিক জানান, ২ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। 2টার দিকে আমি যখন যাই তখন ওখানে পুলিশের গাড়ি দেখছি পাশেই। তো ঠিক আছে, এখানে লোকজন আছে আর আমাদের এখানে সিকিউরিটি আছে, আরো ড্রাইভাররা ছিল। রাত্র আনুমানিক ফজরের আজানের 10 মিনিট আগে আমাকে সিকিউরিটি ফোন দিয়ে বলতেছে যে 2 জন লোক আসছিল, মোটরসাইকেল থামায় ওরা পেট্রোল দিয়ে আগুন দিয়ে আপনার গাড়িতে তুলে গেছে। মানিকগঞ্জের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় রাত ৩টার দিকে পার্কিং করে রাখা একটি স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান গুরুতর দগ্ধ হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পাঠানো হয়েছে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটা বাসে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং ফায়ার ব্রিগেডকে খবর দিই। ফায়ার ব্রিগেড এসে আগুন চলে নিয়ন্ত্রণে আগুন নিভায় এবং বাসে আপনার ড্রাইভার উনি অগ্নিদগ্ধ হয়। তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল। এই ব্যাপারে আমরা তদন্ত করতেছি কিভাবে গাড়িতে আগুন লাগলো, আর এই ব্যাপারে অভিযোগ প্রাপ্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে বরগুনার আমতলীর ফেরিঘাট এলাকায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে পটুয়াখালীর ঝাউতলায় রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। এরই মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন প্রশাসনের কর্মকর্তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। মনিরা কাজরি, ৭১। দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আমির খসরু বলেন, আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আর নির্বাচিত সরকার এলে যত সার কথা এখন বলা হচ্ছে সবগুলোই সমাধান করা সম্ভব। তিনি আরো বলেন, ছোটখাটো ইস্যু নয়, জনগণের মনোযোগ এখন নির্বাচনের দিকে। এছাড়া তিনি শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় সম্পর্কে বলেন, রায় কোন দিকে যাবে তা বিচার বিভাগের ওপর নির্ভর করে। সবার উচিত বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখা। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে
জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। ওই সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমাধান আছে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে এটার সমাধান দেওয়া সম্ভব না। এর বাইরে কোনো সরকারের পক্ষে জনগণের মনের কথাও বুঝবে না, জনগণের চাহিদাও বুঝবে না। সুতরাং একটা নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে, যেগুলো আপনারাও জিজ্ঞেস করেছেন, এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে। ভোলায় গ্যাস ভিত্তিক ইউরিয়া সার কারখানা নির্মাণে দুটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন 3 মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ। দুপুরে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা এবং বাফার গোডাউন নির্মাণ স্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, ভোলায় গ্যাস রয়েছে, দেশের কাজে এই গ্যাসকে কাজে লাগাতে এখানে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাবনা দেখা হচ্ছে। তিনি আরও জানান, সারা দেশে 34টি বাফার গোডাউন নির্মাণ করার কথা রয়েছে। এর মধ্যে একটি গোডাউন ভোলায় হচ্ছে এবং এর কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। সেই কাজের অগ্রগতি দেখতে এসেছেন বলেও জানান তিনি। এই কাজ শেষ হবে 2027 সালে। এটার কাজ শেষ হবে 2027-এ। মাটি ভরাট মানে এটা ড্রেজিং করে বালি এনে বালি ভরাট করার কাজ এটা আগায় যাচ্ছে। আমরা সেপ্টেম্বরের 25 তারিখে এটার নোয়া দেওয়া হয়েছিল এবং এই কাজের ব্যাপারে আমরা পিডি সাহেব এবং ইঞ্জিনিয়ার সাহেবের কথা শুনলাম। আমরা কাজের অগ্রগতি সম্বন্ধে জানতে চাইলাম। আমরা এটা মনিটরিংয়ে থাকবে সেটাও জানাইলাম। আর এই কাজ যেন কিছু কিছু জায়গায় কাজ করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জেস থাকে, সেই ব্যাপারেও আমরা জানতে চাইলাম। দর্শক, চলছে দেশযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। সিলেট সীমান্তে ভারতীয় পেঁয়াজের চোরাচালান ব্যাপক বেড়েছে। বিজিবি বলছে, গেল 3 মাসে সিলেটের বিভিন্ন সীমান্তে 1,55,000 কেজি পেঁয়াজ জব্দ হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চোরাই পেঁয়াজ বাজারে বিক্রির কারণে প্রকৃত ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছে। আর এভাবে দেশের ডলার চোরাই পথে বিদেশে যাওয়ার শঙ্কার কথা বলেন অর্থনীতিবিদরা। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমেদ সানি। দেশের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম, আর এতেই সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে চোরাচালান হচ্ছে ভারতীয় পেঁয়াজ। এমনকি দিনের বেলাও সিলেটের বিয়ানীবাজারের দুবাগ সীমান্ত দিয়ে প্রবেশ করছে ভারতীয় পেঁয়াজ, বলছেন 52 বিজিবির কর্মকর্তারা। এটা বেসিক্যালি আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে, এটা দুবাগের এই এলাকায় আমরা একটা চেকপোস্ট পরিচালনা করি। মূলত বিয়ানীবাজার ব্যাটালিয়ন বা 52 বিজিবির যে দায়িত্বপূর্ণ এলাকা, এইখানে চোরাচালানের পরিমাণ আপনি জেনে থাকবেন খুবই কম। সিলেট 48 বিজিবি বলছে, শুধু চলতি নভেম্বর মাসে 1,23,009 কেজি পেঁয়াজ জব্দ হয়েছে। অগাস্ট মাসের দিকে শুধু 48 বিজিবি কর্তৃক আনুমানিক 2,000 কেজির মতো পেঁয়াজ ধরতে পেরেছিলাম, বাট যেটা এখন এসে এই নভেম্বরে হয়েছে 1 লক্ষর উপরে। সো এই টোটাল এই 4 মাসের যদি আমি পরিসংখ্যান বলি, এই 4 মাসে 48 বিজিবি বা সিলেট ব্যাটালিয়ন কর্তৃক আমরা প্রায় 1,55,000 কেজির বেশি পেঁয়াজ আটক করতে সক্ষম হই। এদিকে সিলেটের বিভিন্ন পাইকারি বাজারে চোরাই পেঁয়াজ বিক্রি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা। চোরা পেঁয়াজ মনে করেন বেচারা আইয়ে তারা দামটা একটু কম, বা আমরা পাবলিকে কম দামে খাইতেছি বা কম দামে 20 টাকা দামে কমে, তো 20 টাকা দাম যদি এদিক দিয়ে লাভ হয়, তো আমরা কৃষকে আবার দেশি পেঁয়াজটা দাম কমবে, এটা দেশের ঘাটতি আসবে। সিলেট যে ঢুকতেছে তা না, ঢুকতেছে কিন্তু ঢুকার কারণে যে দেশীয় পণ্যের দাম যে নেমে গেছে তা নামতেছে না, উল্টো দেশীয় পণ্যের দাম হুট করে আবার বেড়ে যায়। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, অবৈধ পথে এসব পেঁয়াজ প্রবেশের কারণে রাজস্ব হারানোর পাশাপাশি দেশের টাকা চোরাই পথে অন্য দেশে চলে যাচ্ছে।
জাল টাকার আশঙ্কাও থাকছে। আমাদের দেশের কারেন্সি এই যে চোরাপথে বেশি দামে বিক্রি হচ্ছে, এটা কিন্তু ওই স্মাগলাররা বা যারা ইন্ডিয়া থেকে বর্ডার এলাকাতে এইসব করে তাদের পকেটে চলে যাচ্ছে এবং দেশের বাইরে চলে যাচ্ছে, এবং এটা ওভারঅল ইকোনমিতে একটা ডিসরাপশন ক্রিয়েট করে। দেশের অর্থনীতি বাঁচানোর জন্য সীমান্তে চোরাচালান ঠেকানোর জন্য জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান সিলেটবাসীর। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। জয়পুরহাটে বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে মাঠের ফসল। আগাম আলু, পেঁয়াজ ও রবি শস্য ফসল সহ ক্ষেতের সবজি নষ্ট হতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। ফসলের দাম বেড়ে খরচ বাড়ছে ক্রেতাদের। কৃষি বিভাগ জানিয়েছে, আগাম আলু ও পেঁয়াজ সহ রবি ফসলের ক্ষতি হলেও দাম বাড়ায় ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন কৃষক। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিন আগের বৃষ্টিতে আলুর জেলা জয়পুরহাটে ডুবে যায় ধান, আগাম আলু, পেঁয়াজ ও শীতের সবজির ক্ষেত। এর আগে আলুর দাম না পেয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা। সেই ক্ষতি কমাতে আগাম আলু ও পেঁয়াজ সহ শীতকালীন শাকসবজির চাষ করেছিলেন, কিন্তু অসময়ের বৃষ্টিতে তারা আরও একবার ক্ষতিগ্রস্ত হলেন। কৃষকের একেবারে সব শেষ, মাথায় হাত, কোন রকম কোনো অবস্থা কৃষকের নাই। বিরূপ আবহাওয়ার কারণে শাকসবজির দাম যখন বেশি ছিল তখন আলুর দামটা একটু কম ছিল। এরই মধ্যে বাজারে আলু, বেগুন, পটল, করলা, ফুলকপি, কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম বেড়েছে। কাটিলাল আলু যেটা কিনলাম 10-12 টাকা, আজকে সেটা চাচ্ছে 18 টাকা। আর গুটি জাতের আলু যেটা আগে কিনলাম 12 থেকে 15, আজকে সেটা 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। সবজির বাজার আগে ছিল, কিন্তু এখন হঠাৎ দেখি বাজার বেশি। বৃষ্টিতে আগাম আলু ও পেঁয়াজ সহ রবি মৌসুমের ফসল সহ শাকসবজির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তারা জানান, আলুর দাম কিছুটা বাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে। আমাদের কোল্ড স্টোরে যে আলুটা ছিল, যেটা তেমন একটা দাম পাচ্ছিল না, 9 টাকা 10 টাকা কেজি তারা পাচ্ছিল, এখন সেটা 13 থেকে 14 বা 15 টাকা পর্যন্ত দামটা পাচ্ছে। মূলত এই জন্য তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং কোল্ড স্টোর থেকে আলু উত্তোলন তারা হাটটা বাড়াই দিচ্ছে, এবং এই আলু দিয়ে আমরা আশা করতেছি নতুন আলু ওঠা পর্যন্ত আমরা সময়টা কভার দিতে পারবো। এবার বৃষ্টিতে আলু, আমন ধান, পেঁয়াজ, সবজি, মরিচ সহ প্রায় 1000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বনশ্রী হালদার, ৭১। রংপুরের পীরগাছায় শুরু হচ্ছে অস্ট্রেলিয়া জাতের টি ট্রির উৎপাদন। কৃষি কর্মকর্তারা বলছেন, এই গাছ ব্যবহার হয় প্রসাধনী ও ওষুধের উপকরণ হিসেবে। দেশে এবং বিদেশে এই গাছের ব্যাপক চাহিদা রয়েছে। এর উদ্যোক্তা আসাদুজ্জামান আরিফ জানান, শুরুতে পরীক্ষামূলকভাবে এই চাষ শুরু করলেও এখন তিনি বড় করে করার চেষ্টা করছেন। শাহবায়েজিদ আহমেদের প্রতিবেদন। রংপুরের তরুণ কৃষি উদ্যোক্তা আসাদুজ্জামান আরিফ, তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার ও চাকরিজীবী হলেও বিদেশ বন্ধুর অনুপ্রেরণায় টি ট্রি রোপণে আগ্রহী হন। স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের বিভিন্ন প্রসাধনী তৈরিতে এই তেলটা এবং পানিটা ব্যাপকভাবে ব্যবহার হয়, এবং অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেও তাদের খুব একটা এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্টস হিসাবে এই এসেনশিয়াল অয়েলটা ইউজ করে। চারা নিয়ে আসার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা ছিল যে মাটি সহ চারা আনা যাবে না। দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে এত টাকা দিয়ে চারা নিয়ে আসবো, সার্ভাইভ করলো না, সেক্ষেত্রে একটা বিশাল একটা আর্থিক ক্ষতির মুখে পড়বো। তো সেক্ষেত্রে আমি বিকল্পভাবে চিন্তা করি যে বীজ সংগ্রহ করা। বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় পরবর্তীতে কাটিং পদ্ধতি বেছে নেন। এতে সফল হয়েছেন আসাদুজ্জামান। তার বাগানে এখন প্রায় 2000 ট্রি রয়েছে। আমরা গাছটা থেকে বছরে একবার করে হারভেস্ট করতে পারি, পাতা সংগ্রহ করতে পারি। তো প্রতিটা গাছ থেকে আমরা অন অ্যান অ্যাভারেজ 5 কেজি করে পাতা পাই, এবং প্রতি কেজি পাতা থেকে আমরা ম্যাক্সিমাম 10 গ্রাম করে তেল পাই, এবং 500 ml করে মোটামুটি হাইড্রোজেল ওয়াটার বা যে পিওর ডিউটা আছে এটা পাই। এ কাজে তাকে সহযোগিতা করেছেন প্রতিবেশী এক কৃষক। তার নিজ চেষ্টা ও বুদ্ধি কাজে লাগিয়ে কম সময়ে বেশি গাছ তৈরি করেন আসাদুজ্জামান। চারা অনেক করতে পারবো, কাটিং করে আমি চারা করতে পারবো। কাটিংটা কিভাবে করবেন? কাটিংটা আমি সাধারণভাবেই করছি। সাধারণভাবে গাছ কেটে ছোট করে টপ তৈরি করে ওখানে বসে দিয়ে করছি আর কি, হরমোন ব্যবহার করছি। ট্রির সঙ্গে জড়িতরা জানান, গাছ থেকে পাতা সংগ্রহ, তা পানিতে পরিষ্কার করে স্ট্রিট মেশিনে তেল উৎপাদন করা হয়।
প্রতি 4 ঘন্টায় 50 কেজি পাতা থেকে 500 গ্রাম তেল ও 2.5 লিটার হাইড্রোসেল ওয়াটার পাওয়া যায়। আমরা মোটামুটি 80 লিটার থেকে 100 লিটার মতো তেল পাবো এবং প্রায় 5 থেকে 7,000 লিটার যে হাইড্রোজেল ওয়াটারটা আছে এটা পাবো। এবছর আশা করতেছি যে আমাদের এই যে প্রজেক্টটা আছে এখান থেকে মোটামুটি আমরা 30 লক্ষ টাকার একটা বিজনেস করতে পারবো। এরই মধ্যে জমি লিজ নিয়ে ট্রিটির পরিচর্যা, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাত শুরু করেছেন তিনি। শ্যাম্পু বা সাবান অনেক কিছু তৈরি হয় এটা দিয়ে, বা এর মধ্যে কোনো কেমিক্যাল নাই। এটা যেমন এলাকাকে সমৃদ্ধশালী করবে, তেমনি এটা বাইরের দেশে পাঠিয়েও অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে। পীরগাছা উপজেলার উপসহকারী কৃষি অফিসার জানান, প্রসাধনী তৈরির উপকরণ হিসেবে ব্যবহার হয় টি-ট্রি। রোগ বালাই কম বলে এই চাষ লাভজনক। এই গাছে তেমন কোনো রোগ বালাই নাই, শুধু মাঝে মাঝে ছত্রাকনাশক দিতে হয় আর টুকটাক মাকড়নাশক দিতে হয়। হ্যাঁ, তো সার্বিক দিক থেকে আমাদের যা ফলো করছিল এই উদ্যোক্তা। এই মুহূর্তে আসাদুজ্জামানের টি-ট্রির খামার থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে পাতা এবং তেল। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর।